অভিযোগ মারাত্মক। যে চিঠি লিখেছেন অভয়ের বাবা থানায়, সেই চিঠিতে তিনি লিখেছেন যে তাড়াহুড়ো করে তার মেয়েকে সৎকার করানো হয়েছিল, তার আগে যে আচার সেসবও কিছু করতে পারেননি তারা। আচ্ছা, কি হয়েছিল সেদিন শ্মশানে? তড়িঘড়ি করে এরা সবাই মিলে দ্রুত সৎকার করলেন দেহ। আচ্ছা, কতটা তাড়াহুড়ো ছিল? কারা কারা ছিলেন সেখানে বলতে পারবেন? সেদিন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ওই শ্মশানের ম্যানেজার। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। ওই তিলোত্তমার বিধবা যখন দাহ করা হয়, সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। তো হ্যাঁ, সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল। ওনারা কাগজ নিয়ে এসেছিল, সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। শ্মশানের ঘটনায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে থেকে 2 জন গ্রেপ্তার। এ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছেন যে আগের জামানায় এদের আড়াল করার চেষ্টা হয়েছিল। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখ। पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था, उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसके खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी। এই যে সেদিন এরা নাকি তাড়াহুড়ো করে সৎকার করেছিল অভয়ের দেহ। কেন তাড়াহুড়ো করে? তাহলে কিছু আড়াল করার অবকাশ ছিল সেখানে। যত তাড়াতাড়ি সৎকার করা হবে, দ্বিতীয়বার ময়না তদন্ত করা হবে না। অর্থাৎ তদন্তে যাতে প্রভাব পড়ে, তদন্ত যাতে ঠিক মতো না হয়, সব তথ্য প্রমাণ যাতে ঠিক মতো না হয়, সেই জন্যই কি এত তাড়াহুড়ো ছিল? আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি, একের পর এক সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, লজিক সাজিয়েছেন আমার সহকর্মী প্রদীপ। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা, এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআই এর কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকে প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে
তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার উপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে। এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়। এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো, তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরও কিছু জানতে পারতাম। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। নির্মল, সঞ্জীব, আরো একটা নাম সোমনাথ। কোথায় সোমনাথদের? 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে সোমনাথদের ফ্ল্যাটে তালা। সোমনাথদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুজনের মধ্যে একজনকে ভিন রাজ্য থেকে ধরা হয়েছে, আর একজন এ রাজ্যে ছিলেন। নির্মল, সঞ্জীব দুজনেই তো পুলিশের জালে। সোমনাথ কোথায়? এখনো সোমনাথের খোঁজ মেলেনি। আমরা গিয়েছিলাম সোমনাথের সেই ফ্ল্যাটে, ফ্ল্যাট তালা বন্ধ। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরেও। তা তো অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল, উনি গেছেন। খর্দার পুলিশ ডিপার্টমেন্টের থেকে এসেছিল। কোনো খোঁজ পাইনি না, ওরা বললো, আমি বললাম ভাই আমি জানি না উনি কখন বেরিয়ে গেছে, তাও আমি জানি না। অভয়ের মৃত্যুর পর দেহ তড়িঘড়ি সৎকার করা এবং পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই পানিহাটি পৌরসভার। তা সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার বাড়ির সামনে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে কি উল্লেখ রয়েছে? পিএফ এর অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন। এবং 23শে জুলাই 2026 এই সময় কিন্তু এই নোটিশটা লাগানো হয়েছিল। কোন রকম ভাবেই তিনি দেখা করেননি, তার সদুত্তর এই সোমনাথদের দেয়নি। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা।